আজকে আমরা যেটা পড়বো এটা একটু অন্য ধরনের একটা গল্প। মানে এটা ঠিক গল্প নয়, এটা বাস্তব। ওল্ড প্রোভার্বস মেড নিউ, স্টিফেন লিকক। এটা রয়েছে তোমাদের সিলেবাসে। তো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে স্টিফেন বাটলার লিকক বা স্টিফেন লিকক যাই বলো না কেন, আহ, ইনি কিন্তু একজন পোয়েট ছিলেন। এবং তিনি কিন্তু জন্মগতভাবে কানাডিয়ান নয়, পরবর্তীকালে তিনি কানাডাতে মাইগ্রেট করেছেন, অর্থাৎ চলে গিয়েছিলেন, এবং পরবর্তীকালে সেখান থেকেই তিনি ফেমাস হয়েছেন, এবং তাই জন্য তিনি কিন্তু কানাডিয়ান পোয়েট হিসেবেও খ্যাত। তো মোটামুটি আজকের আমাদের যে আলোচনার বিষয় এই ওল্ড প্রোভার্বস মেড নিউ, এটা স্টিফেন লিকক লিখেছেন, এবং তিনি যেটা দেখাতে চেয়েছেন এখানে মূলত যে আমরা যে প্রভার্ব গুলো চিরকাল ব্যবহার করে আসি ইংরেজি ভাষার ক্ষেত্রে, বাংলার কথা বলবো না, ইংরেজি ভাষায় যে সমস্ত প্রভার্ব গুলো প্রচলিত রয়েছে, তাহলে প্রভার্ব বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি প্রভার্ব হচ্ছে আহ, ছোট ছোট গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলোর একটা মিনিং থাকবে, এবং সেই মিনিং এর মধ্যে একটা ডেপথ বা একটা গভীরতা থাকবে, এবং সেটা একটা ইনসিডেন্টকে বর্ণনা করার জন্য কিছু অন্য উদাহরণ বলতে পারো বা অন্য কিছুর মাধ্যমে সেটাকে তোমাদের সামনে উপস্থাপিত করা হবে। সেটাকেই আমরা মোটামুটি প্রভার্ব হিসেবে জানবো। ঠিক আছে? আর এই ধরনের প্রভার্ব গুলো কিভাবে এসছে, এগুলো কিন্তু হ্যান্ডেড ডাউন বাই ওয়ার্ড অফ মাউথ হুইচ গিভস অ্যাডভাইস, যেটা তোমাদের বইতে দেখবে এক্সপ্লেনেশনটা এরকম ভাবে দিয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো কিন্তু মানে মুখে মুখে প্রচলিত হয়ে এসছে। অর্থাৎ হয়তো সেরকম ভাবে দেখতে গেলে কোনো বইতেই এগুলোকে পাওয়া যাবে না, মানে প্রভার্বস এর এখন সেরকম ভাবে বলতে গেলে বই পাওয়া যায়, কিন্তু মূলত প্রভার্বস গুলো যদি উৎপত্তি খুঁজি তাহলে দেখবো যে এগুলো মূলত লোকেদের মুখে মুখে চিরকাল প্রচলিত হয়ে এইভাবেই চলছে। ঠিক আছে? তো যাই হোক, সেটা আর একটা জিনিস হচ্ছে এই যে পুরো ওল্ড প্রভার্বস মেড নিউ বলে এটা এক প্রকার প্রবন্ধই বলতে পারো স্টিফেন লিককের। এই প্রবন্ধটা কিন্তু মূলত আমরা পেয়েছি উইনোড উইজডম বলে তার একটা লেখা, এবং এই বইটা একটা কম্পাইলড ওয়ার্ক। এর মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক কিছু নিয়ে তিনি তার মতাদর্শ তিনি জানিয়েছেন। এবার সেই মতাদর্শের মধ্যে তিনি এই প্রভাব গুলোকে কিভাবে রিঅ্যারেঞ্জ করা যায় বা রিইন্টারপ্রিট করা যায়, আবার নতুন করে কিভাবে এগুলোকে মানে দেওয়া যায়, তার একটা প্রচেষ্টা তিনি করেছেন। তো এবারে আমরা সরাসরি চলে যাব টেক্সটে এবং দেখব কি বলছে। তো তার আগে আমি একটা কথা বলবো যে তোমাদের বইতে যে টেক্সটটি দেওয়া রয়েছে সেই টেক্সটে কিন্তু অনেক ভুল রয়েছে। অরিজিনাল এর যে টেক্সট, সেই টেক্সটের সাথে কিন্তু ওই টেক্সটের অনেক মিল নেই, মানে অনেক শব্দ অনেক লাইন মাঝখান থেকে বাদ গেছে, সম্ভবত সেটা ইচ্ছাকৃতই করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে মানে বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো আমি অরিজিনাল টেক্সট থেকে মাঝে মাঝে হয়তো কিছু রেফারেন্স দিয়ে দেবো। তো প্রথমে বলছে, ইট হ্যাজ অকার টু মি দ্যাট সামবডি ইন দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অফ আওয়ার কলেজেস ought to get busy and rewrite our national proverbs। তাহলে তিনি প্রথমে বলছেন ইট হ্যাজ অকার টু মি দ্যাট সামবডি, তাহলে এটা আমার কাছে মানে এরকম একটা খবর এসেছিল বা আমি জানতে পেরেছিলাম যে কেউ একজন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে, আমাদের কলেজের ইংলিশ ডিপার্টমেন্টে ought to get busy and rewrite our national proverb। সে ব্যস্ত আছে কিসে? না আমাদের এই যে জাতীয় প্রভাব গুলো রয়েছে সেগুলোকে পুনরায় লেখার ক্ষেত্রে। পুনরায় লেখা মানে তার নতুন করে নতুন নবীকরণ বা কিছু এরকম স্কলাররা যা করে থাকে সাধারণত, আহ, সেরকম কিছু একটা করছে। দে আর অল আউট অফ ডেট। আউট অফ ডেট মানে এগুলো আর এই সময়ে এসে খাটে না। তাহলে বলছে দে আর অল আউট অফ ডেট, এই প্রত্যেকটা প্রভাবই যেন একদম আহ, সময়ের সঙ্গে ঠিক যায় না। দে ডোন্ট ফিট এনি লঙ্গার, সেগুলো আর এই সময়ে উপযুক্ত নয়। ইনডিড, সত্যি বলতে তাই। মেনি অফ দেম আর প্রিসাইজলি দ্য কনভার্স অফ এক্সিস্টিং ফ্যাক্টস। তাহলে তিনি একটা দাবি করছেন, কি দাবি করছেন? না মেনি অফ দেম আর প্রিসাইজলি দ্য কনভার্স অফ দ্য এক্সিস্টিং ফ্যাক্ট। তাহলে সত্যি কথা বলতে গেলে এগুলো যে ফ্যাক্টটাকে আমাদের সামনে, যে সত্যটাকে উপস্থাপিত করার চেষ্টা করছে, বাস্তবে
দেখতে গেলে তার উল্টোটা ঘটে। এবার কিভাবে উল্টো ঘটে, কেন উল্টো ঘটে, তার কিছু এক্সপ্লেনেশন তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তো তিনি বলছেন, আওয়ার প্রোভার্বস হ্যাভ কাম ডাউন টু আস ফ্রম দ্য ডেজ অফ লং এগো। তাহলে তিনি বলছেন আমাদের কাছে এই প্রভাবগুলো কিভাবে এসছে না, আমার বহু পুরনো, এগুলো অনেক দিন থেকে আমাদের কাছে এসছে, অনেক পুরনো দিন থেকে। তাহলে কোন সময়ের কথা বলছেন? ডেজ ওয়েন দ্য ওয়ার্ল্ড ভেরি প্রিমিটিভ, ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ডিফারেন্ট। তাহলে ওই সময় যখন পৃথিবী কেমন ছিল? ভেরি প্রিমিটিভ, খুব আদিম, অর্থাৎ সভ্যতার ছোঁয়া সঠিকভাবে পৌঁছয়নি। ভেরি সিম্পল, খুব সাধারণ জীবনযাপন। অ্যান্ড ভেরি ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম নাও, এখনকার সময়ের তুলনায় যেটা হচ্ছে ডিফারেন্ট ছিল। ওয়েন পিপল নেভার মুভড মোর দ্যান এ মাইল, তাহলে যখন লোকেরা মানে 1 মাইলের বেশি দূরত্ব যায়নি, 1 মাইলের বেশি দূরত্ব যায়নি, অর্থাৎ অর্থাৎ মানুষের জীবনযাপনের গণ্ডিটা খুব ছোট ছিল, বেশি দূরের জিনিস তাদের জানা ছিল না, খুব কাছাকাছি লোকেদের মধ্যে বা জায়গার মধ্যে তাদের জ্ঞান সীমাবদ্ধ ছিল। অ্যান্ড আ হাফ ফ্রম হোম, মানে 1 থেকে 1.5 মাইল, এর থেকে বেশি যায়নি। অ্যান্ড ওয়ার ওয়ার অল অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, আর সেই সময় যখন সবাই কি করতো না, অন্ধকারকে ভয় পেত। আর যদি সত্যি কথা বলতে মানে দেখতে গেলে যে মানুষ অন্ধকারকে এখনো ভয় পায়, কিন্তু নতুন প্রযুক্তির কারণে আমরা অন্ধকার মুছে ফেলতে পেরেছি, অনেকখানি অন্ধকারকে মুছে ফেলতে পেরেছি, সেটা মনের অন্ধকার হোক বা সমাজের অন্ধকার হোক বা যেটা আমাদের প্রাকৃতিক অন্ধকার তাই হোক, সেটা কিন্তু আমরা অনেকখানি মুছে ফেলতে এখন পেরেছি। তাই জন্য তিনি বলছেন যে সেই সময় কিন্তু মানুষ অন্ধকারকে ভয় পেত। অ্যান্ড ওয়েন উইজডম ওয়াজ হ্যান্ডেড আউট বাই ওল্ড ম্যান উইথ হোয়াইট হুইস্কার্স, তাহলে বলছে যখন কি হতো না, উইজডম, জ্ঞান, এই যে যারা জ্ঞানী বলে দাবি করতেন, সেই উইজডমটা কাদের কাছ থেকে পাওয়া যেত না? ওল্ড ম্যানদের কাছে, বয়স্ক মানুষদের কাছ থেকে। উইথ হোয়াইট হুইস্কার্স, যাদের কি থাকতো না, সাদা জুলপি, হুইস্কার কথাটা মানে জুলপি, আশা করি সবাই জানো যে আমাদের চুলের এই কানের কাছের যে সরু অংশটা, সেটাকে জুলপি বলা হয়। Every one of whom would be retired nowadays by any first class board of trustees has passed the age limit of common sense। তাহলে বলছে এভরি ওয়ান অফ হুম, যাদের মধ্যে প্রত্যেককেই উড বি রিটায়ার্ড, এখন হয়তো তাদেরকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হতো, অর্থাৎ তাদেরকে অবসর গ্রহণ করতে হতো। কিসের জন্য? নাও এ ডেজ, যদি এখনকার দিনে হতো, বাই এনি ফার্স্ট ক্লাস বোর্ড ট্রাস্টিস, তাহলে একটা যখন কোনো বড় ইনস্টিটিউশন চালানো হয়, তার একটা গ্রুপ অফ ট্রাস্টিস থাকে, একদল লোক থাকে যারা ওই ইনস্টিটিউশনের ভালো মন্দ সবকিছু বিচার করার জন্য থাকে। তাহলে সেই রকম যদি কোনো ইনস্টিটিউশনে এই সমস্ত লোক থাকতো, তাদেরকে এতদিন অবসর গ্রহণ করে নিতে হতো। আর তাদেরকে অবসর গ্রহণ করতে বাধ্য করাতো কারা? না, এই যে ফার্স্ট ক্লাস বোর্ড অফ ট্রাস্টিজ, এই যে গ্রুপ অফ পিপল, একদল লোক যারা হচ্ছে ওই ইনস্টিটিউশনের ভালো মন্দ চিন্তা ভাবনা করেন, তারা এদেরকে অবসর দিয়ে দিতেন। অ্যাজ পাস্ট দ্য এজ লিমিট অফ কমন সেন্স, কেননা তাদের বয়সে আর এটা হয়, মানুষের যখন বয়স খুব বেশি হয়ে যায়, মস্তিষ্কে অনেক ধরনের বিকৃতি দেখা যায়, সেক্ষেত্রে অনেক কিছুকে অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা মানুষের মধ্যে থাকে না। নতুন কিছুকে অ্যাকসেপ্ট করার একটা বয়স পর্যন্ত মানুষ নতুনের প্রতি আগ্রহী হয়, কিন্তু একটা বয়সে যাওয়ার পর তার মনে হয় যে পুরনো সবকিছুই ভালো ছিল, আর নতুনকে নেব না। তাই জন্য তিনি বলছেন যে এই বয়সে হয়তো তাদেরকে অবসর গ্রহণ করিয়ে দিত কারা? না, এই গ্রুপ অফ ট্রাস্টিজ, কেননা এদের যে বয়সের মানে এদের মস্তিষ্কে আর সেই ধরনের ক্ষুরধার কোনো তীক্ষ্ণ চিন্তা ভাবনা আসে না। But in those days, all the things that were said by these wise old men who had never seen a motor car were gathered up and last words of wisdom। তাহলে কি বলছে? কিন্তু সেই সমস্ত দিনে, সেই সমস্ত দিনে এরাই হচ্ছে বুদ্ধিজীবী। তাহলে বাট ইন দোজ ডেজ অল দ্য থিংস দ্যাট ওয়ার সেড, যা কিছুই বলা হতো, বাই দিস ওয়াইজ ওল্ড ম্যান, এই সমস্ত মানে বুদ্ধিমান হিসেবে যাদেরকে ধরা হতো, এই সমস্ত পুরোনো দিনের এই বয়স্ক লোকেদেরকে, যারা তিনি বলছেন হু হ্যাড নেভার সিন এ মোটর কার, যারা ইভেন একটা মোটর গাড়ি পর্যন্ত কোনোদিন দেখেনি, তারা কি করতো? ওয়ার গ্যাদার্ড আপ অ্যান্ড কল্ড প্রোভার্বস অ্যান্ড, তাহলে তারা কি করতো? এই যে তোমাদের এইখানে একটা কিন্তু ভুল রয়েছে, মানে অরিজিনাল টেক্সটে এখানে যেটা লিখেছে তোমাদের, দে অল আউট অফ ডেট, সরি, এই যে বলেছে
অ্যান্ড লাস্ট ওয়ার্ডস অফ উইজডম, এটা অ্যাকচুয়ালি কল্ড ওয়ার্ডস অফ উইজডম ছিল, এখানে কল্ড বলে শব্দটা ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ তারা একসঙ্গে জমা হতেন এবং তারাই হচ্ছে এই সমস্ত জ্ঞানের বাণী আলোচনা করতেন। দ্য রেজাল্ট ইজ দ্যাট ইভেন টুডে উই স্টিল গো অন রিপিটিং দেম। আর তার কি হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে না, আমরা এখনো সেগুলোকে রিপিট করে চলেছি, আমরা সেগুলোকে এখনো পর্যন্ত ব্যবহার করে চলেছি, উইদাউট রিয়েলাইজিং হাউ হোপলেসলি দে আর অফ দ্য ট্র্যাক, এটা না বুঝেই যে এটা আসলে আর সেই পথে নেই, অর্থাৎ যেভাবে এটাকে লেখা হয়েছে এর যে মানে, সেই মানেটা অনেকখানি বদলে গেছে। টেক অ্যাজ আ ফার্স্ট স্যাম্পল, বলছে উদাহরণ হিসেবে আমরা প্রথমেই নিতে পারি দ্য প্রোভার্ব দ্যাট ইজ পারহ্যাপস দ্য বেস্ট নোন ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। তিনি বলছেন আমাদের ভাষায় যেই প্রোভার্বটা সবচেয়ে বেশি পরিমাণে লোকে জানে, সেটাকে আমরা ধরতে পারি। সেটা তিনি কি বলছেন দেখে নি, বার্ডস অফ ফেদার ফ্লোক টুগেদার। তাহলে এই যে বার্ডস অফ ফেদার ফ্লোক টুগেদার, এই কথাটার মানে দাঁড়ায় যে যে সমস্ত পাখির গায়ের রং অর্থাৎ পালকের রং একই বা সমগোত্রীয় যে সমস্ত পাখি, তারা একসঙ্গে থাকতে ভালোবাসে। কিন্তু তিনি কি বলছেন এবার দেখে নি, বাট দে ডোন্ট, তিনি প্রথমেই বলছেন কিন্তু এরকমটা হয় না, যে বাট দে ডোন্ট, তারা একসঙ্গে থাকে না। আস্ক এনি ফার্স্ট ক্লাস ন্যাচারালিস্ট, তিনি বলছেন যে একজন প্রকৃতিবিদকে এটা জিজ্ঞেস করো। ইফ দ্য ওয়াইজ ওল্ড ম্যান হ্যাড টেকেন অ্যানাদার লুক, যদি ওই সমস্ত পুরোনো দিনের জ্ঞানী বয়স্ক লোকেরা একটু ভালো করে নজর দিয়ে দেখতেন, দে উড হ্যাভ সিন, তারা দেখতে পেতেন দ্যাট দ্য লাস্ট থিং বার্ডস ইভার ওয়ান্ট, যে শেষে পাখিরা যেটা চায় সেটা হচ্ছে টু ডু ইজ টু ফ্লোক টুগেদার, মানে সব কিছুর পরে শেষেই পাখি হচ্ছে একসঙ্গে থাকার কথাটা ভাবে, মানে নিজেদের দলে থাকার কথাটা একদম তাদের মাথায় সবার শেষে আসে। ইন 99 কেসেস, 99টা ক্ষেত্রে, আউট অফ 100, 100-র মধ্যে, দে কিপ অ্যাওয়ে ফ্রম দেয়ার ওন স্পিসিস, তারা নিজেদের স্পিসিসের থেকে দূরে থাকার চেষ্টা করে। অ্যান্ড অনলি ফ্লোক হোয়েন ইট ইজ অ্যাবসলুটলি নেসেসারি, আর কেবলমাত্র তখনই কাছে আসে যখন হচ্ছে খুব প্রয়োজন পড়ে তাদের। অর্থাৎ তিনি বলছেন এই যে কথাটা বলা হয়েছে বার্ডস অফ আ ফিদার ফ্লোক টুগেদার, একই সমগোত্রীয় পাখিরা একসঙ্গে থাকতে চায়, কিন্তু তিনি বলছেন যে না, এরকমটা কিন্তু পাখির ক্ষেত্রে হয় না, সেই সমস্ত পাখিরা কিন্তু অন্যর সঙ্গেই থাকে, মানে 99টা কেসে আমরা দেখতে পাবো যে পাখিরা অন্য স্পিসিসের সঙ্গে থাকতে বেশি ভালোবাসে এবং নিজেদের দলে তখনই আসে যখন কেবলমাত্র তাদের ক্ষেত্রে সেটা জরুরি হয়ে পড়ে। এবারে অ্যাকচুয়ালি তো এটা পাখিকে বলা হয়নি, অ্যাকচুয়ালি এটা মানুষের ক্ষেত্রে বলা হয়েছে। এবার তিনি দেখাচ্ছেন যে মানুষের ক্ষেত্রে কথাটা কিভাবে খাটে না। তিনি বলছেন সো মাচ ফর দ্য বার্ডস, পাখিদের কথা না হয় বাদ দিলাম, পাখিদের কথা অনেক হলো, বাট দ্য প্রোভার্বস ইজ রিয়েলি সাপোজ টু রেফার টু পিপল। তাহলে এই প্রভাবটা কি অ্যাকচুয়ালি এটা কাকে রেফার করছে, কার জন্য এই কথাগুলো, মানুষদের জন্য। অ্যান্ড দেন ইট ইজ রং এগেন, তাহলে যদি মানুষদের কথাও ধরি তাহলে মানুষদের ক্ষেত্রেও দেখবো যে এটা কিন্তু ভুল। পিপল অফ এ ফিদার ডু নট ফ্লোক টুগেদার, তাহলে পিপল অফ এ ফিদার মানে কি, তাহলে ওই সমস্ত লোক বা সমগোত্রীয় লোকেরা একসঙ্গে থাকে না। টল মেইন ফল ইন হেয়ার, এই এইখানে প্রচন্ড ভুল আছে এই লাইনগুলো, অরিজিনাল টেক্সটে কিন্তু এটা এইভাবে আছে, আমি একটু বলছি তোমরা কারেকশন করে নেবে। টল ম্যান ফল ইন লাভ উইথ এ লিটল ওম্যান, তাহলে বলছে যে লম্বা মানুষ কার সঙ্গে প্রেমে পড়ে, না ছোটখাটো মানুষের সঙ্গে বা মহিলার সঙ্গে প্রেমে পড়ে যেতেই পারে। আবার তিনি বলছেন আ গার্ল উইথ এ বিউটিফুল ফেয়ার স্কিন অ্যান্ড রেড হেয়ার ম্যারিজ আ ম্যান হু লুকস লাইক এ ওরাং ওটাং। তাহলে কি বলছে না, আবার একটা মেয়ে যার খুব ভালো হয়তো মানে গায়ের রং এবং তাকে খুব সুন্দর দেখতে, যার হয়তো খুব লাল ধরনের একটা চুল আছে, সে কিন্তু আবার দেখবে ওরাং ওটাঙের মতো দেখতে একটা লোক। তিনি খুব ব্যঙ্গাত্মক ভাবে বলেছেন, এই শব্দ প্রয়োগটা একটু হয়তো তীক্ষ্ণ এবং তীব্র। তিনি বলছেন যে যাকে হয়তো ওরাং ওটাঙের মতো দেখতে, তার সঙ্গে হয়তো সে কি করছে না, বিয়ে করছে। ঠিক আছে, আরো কিছু উদাহরণ তিনি দিয়েছিলেন, আমি সেগুলোতে যাচ্ছি না। আ প্রফেসর মেক্স আ ফ্রেন্ড অফ অ্যান অপশনার,
তাহলে তিনি কি বলছেন না একজন প্রফেসর কার সঙ্গে বন্ধুত্ব করছে, অকশনারের সঙ্গে বন্ধুত্ব করছে। অর্থাৎ আহ যারা হচ্ছে আহ অকশন মানে আমরা কি বলতে পারি অ্যাকচুয়ালি নিলামদার, যারা হয়তো বিভিন্ন জিনিসের নিলাম করে থাকে, প্রফেসররা তাদের সঙ্গে বন্ধুত্ব করছে। অ্যান্ড এ ব্যাংকার উড রাদার স্পেন্ড এ ডে উইথ এ হাইল্যান্ড ফিশ গাইড দেন উইথ এ হোল ভল্ট ফুল অফ ব্যাংকার্স। বলছেন যে ব্যাংকার হয়তো একটা হাইল্যান্ড ফিশিং গাইডের সঙ্গে বন্ধুত্ব করবে, অর্থাৎ যারা হচ্ছে মাছ ধরে ঘুরে বেড়ায় তাদের সঙ্গে হয়তো একজন ব্যাংকার, অর্থাৎ যিনি ব্যাংকে কাজ করেন, তিনি হয়তো তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। দেন উইথ এ হোল ভল্ট ফুল অফ ব্যাংকার্স, কাদেরকে বাদ দিয়ে না একটা সম্পূর্ণ একটা গ্রুপ, একটা দল, একটা ব্যাংকারদের দলকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে। বার্গলার্স ডিউরিং দ্য ডে টাইম গো অ্যান্ড রিড ইন দ্য পাবলিক লাইব্রেরি। আবার বলছে অ্যাকচুয়ালি এখানে আরো অনেক কিছু ছিল, তোমাদের বইতে নেই, আমি সবটা বলছি না, ওখানে মিনিংটা বুঝতে পারবে না, তাই জন্য ওইখানেই আমি যে লাইনটা অরিজিনাল ছিল বললাম। তো বার্গলার্স ডিউরিং দ্য ডে টাইম গো অ্যান্ড রিড ইন দ্য পাবলিক লাইব্রেরি, তাহলে বার্গলারেরা কোথায় যাচ্ছে ডিউরিং দ্য ডে টাইম, দিনের বেলায়, গো অ্যান্ড রিড ইন দ্য পাবলিক লাইব্রেরি, হয়তো পাবলিক লাইব্রেরিতে বসে পড়ছে। বার্গলার মানে কি, ডাকাত, ডাকাতেরা পাবলিক লাইব্রেরিতে হয়তো বসে পড়ছে। এই যে ফরগেটস নয়, এটাও তোমাদের ভুল লিখেছে, এটা ফরজার্স হতো। ফরজার্স মানে ওই সমস্ত লোকেরা যারা সই নকল করে, মানে চিটিং করে টাকা পয়সা তোলে আর কি ব্যাংক থেকে। তো ফরজার্স ইন দেয়ার অফ টাইম সিং ইন এ কোরাল সোসাইটি, এখানেও মধ্যে কিছু লাইন ছিল, যাই হোক যেরকম আছে সেরকমই বলছি। ফোরজার্স ইন দেয়ার অফ টাইম সিং ইন এ কোরাল সোসাইটি, তাহলে ওই সমস্ত ফোরজার্সরা হয়তো কি করবে না কোরাল সোসাইটিতে, না একটা গানের গ্রুপে গিয়ে হয়তো গান গাইবে। অ্যান্ড কোরাল লিডার্স, আর কোরাল যে সমস্ত লিডার, গানের যে সমস্ত লিডার রয়েছে ওখানে, ওয়েন দে আর নট সিঙ্গিং শুড ক্রাফটস, তারা যখন হয়তো গান করে না, তাদের অফ টাইমে তারা কি করে না হয়তো জুয়া খেলে। শুট ক্র্যাপস মানে জুয়া খেলা এক প্রকার বলতে পারো, মানে এক ধরনের জুয়া খেলা, শুটিং ক্র্যাপস এটা এক ধরনের জুয়া খেলা। ইন শর্ট দেয়ার ইজ নাথিং ইন দ্য প্রোভার্ব হোয়াটসওভার, তাহলে মানে যদি আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে চাই তাহলে এই প্রভাব গুলোর মধ্যে আর কিছুই নেই। ইট অট টু বি রিভাইজড, এগুলোকে রিভাইজ করা দরকার, অর্থাৎ আবার একবার করে লেখা দরকার, আন্ডার দ্য মডার্ন কন্ডিশন টু রিড। তাহলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে এই সমস্ত প্রভাব গুলোকে আরো একবার করে লেখা প্রয়োজন। Birds of any particular feather and person of any particular character or occupation show upon the whole a disposition rather to seek out something dissimilar to their own appearance and nature than to consort with। তাহলে কি বলছে, consort with same thing homologous to their own essential entity, অনেক বড় লম্বা লাইন লেখা রয়েছে। তাহলে বলছে বার্ডস অফ এনি পার্টিকুলার ফেদার অ্যান্ড পার্সন অফ এনি পার্টিকুলার ক্যারেক্টার অর অকুপেশন, তাহলে সে পাখিই হোক, যে সমস্ত পাখির পালক একই রঙের বা একই চরিত্র বিশিষ্ট পাখিই হোক, বা কোনো লোকের কথা বলি, সেই সমস্ত লোকেরা যারা একই চরিত্রের কিংবা একই পেশায় যুক্ত, সো আপন দ্য হোল এ ডিসপজিশন, তাহলে তারা কি দেখায়, একটা ডিসপজিশন দেখায়, অর্থাৎ এই যে একসঙ্গে থাকার ক্ষেত্রে তারা একটা বিপরীত মনস্কতা দেখায়, অর্থাৎ একসঙ্গে থাকতে যায় না। রাদার টু সিক আউট সামথিং ডিসিমিলার টু দেয়ার ওন অ্যাপিয়ারেন্স অ্যান্ড নেচার, বরং তারা কি খোঁজার চেষ্টা করে না তাদের ক্যারেক্টারের সঙ্গে ডিসিমিলার, অর্থাৎ তাদের ক্যারেক্টারের সঙ্গে যায় না এরকম কিছু লোককে, এরকম কিছু স্বভাবের লোককে তারা খোঁজার চেষ্টা করে। দেন টু কনসোর্ট উইথ, তাদের সঙ্গে থাকার থেকে ভালো মনে করে সেম থিং হোমোলোগাস টু দেয়ার ওন এসেন্সিয়াল এন্টিটি, তাদের নিজেদের যে একটা বৈচিত্র্য বা নিজেদের মধ্যে যে ধরনের একটা ইন্ডিভিজুয়ালিটি বা রয়েছে তাদের মধ্যে, যেটা যে স্বভাব তাদের মধ্যে রয়েছে, সেই রকম হোমোলোগাস স্বভাবের লোককে তারা বা তাদের সঙ্গে থাকার থেকে এরকম ডিসিমিলার, অর্থাৎ তাদের সঙ্গে যারা একই নয় সেরকম লোককে খোঁজার চেষ্টা করে। ইন দ্যাট শেপ ওয়ান হ্যাজ এ নিট ওয়ার্কেবল প্রভাব, তাহলে এইভাবে কিন্তু প্রভাবগুলোকে রিভাইজ করে একটা নতুন প্রভাব তৈরি করে নেওয়া উচিত। ইন দ্যাট শেপ ওয়ান হ্যাজ এ নিট ওয়ার্কেবল প্রভাব, তাহলে এইভাবে প্রভাবটা হওয়া উচিত ছিল, নিট এবং ওয়ার্কেবল প্রভাব হওয়া উচিত ছিল, ঠিক আছে, কিন্তু সেটা হয়নি। সেটা কি হয়েছে না একই লোকেরা নাকি
একসঙ্গে থাকতে, বা একই স্বভাব চরিত্রের লোকেরা নাকি একসঙ্গে থাকতে পছন্দ করে। পরে তিনি আবার একটি উদাহরণ দিচ্ছেন, রোলিং স্টোন গ্যাদার স্নো মস। তাহলে তিনি বলছেন আগেকার দিনে এই কথাটা বলা হতো যে এ রোলিং স্টোন গ্যাদার স্নো মস, যে পাথরটা গড়িয়ে পড়ছে পাহাড় থেকে সব সময়ের জন্য, জলের স্রোতে গড়াচ্ছে, তার গায়ে কখনো মস লাগে না। অর্থাৎ মানে মস জানো এক ধরনের শ্যাওলা জাতীয় জিনিস, তার গায়ে নাকি কখনো মানে মস লাগে না। এটার বিবৃতি তিনি এখানে দিয়েছেন। যদিও এই মানে বিবৃতিটা কতটা সত্য আমি অন্তত বলতে পারবো না, কিন্তু তিনি তার বিবৃতি এখানে দিয়েছেন, এই সম্পর্কে আমার জানা নেই। তো তার যুক্তিকতা তিনি দেখিয়েছেন। এন্টায়ারলি রং এগেন, তিনি বলছেন এটা আবারও ভুল। দিস ওয়াজ সাপোজ টু শো দ্যাট আ ইয়ং ম্যান হু ওয়ান্ডার্ড ফ্রম হোম নেভার গট অন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বলছে এটা কেন তৈরি করা হয়েছিল আগেকার দিনে, না দিস ওয়াজ সাপোজ টু শো, এটার মাধ্যমে দেখানো হতো দ্যাট আ ইয়ং ম্যান, একজন যুবক বয়স্ক বয়স মানে একদম যুবক একজন, হু ওয়ান্ডার্ড ফ্রম হোম নেভার গট অন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে যে বাড়ি থেকে বেরিয়ে চারদিকে ঘুরে বেরিয়েছে, সে খুব একটা বেশি মানে পৃথিবীতে এগোতে পারেনি মানে সাকসেসফুল হতে পারেনি। ইন ভেরি অ্যাংসিয়েন্ট ডেজ ইট ওয়াজ ট্রু, এবং পুরোনো দিনে দেখতে গেলে এটা সত্যিই ছিল। কেন সত্যি ছিল, না দ্য ইয়ং ম্যান হু স্টেড অ্যাট হোম অ্যান্ড ওয়ার্ক হার্ড অ্যান্ড টিল্ড দ্য গ্রাউন্ড and goaded oxen with a long stick like a lance found himself as he grew old a man of property owing 4 goats and a sow। তাহলে কি বলছে, না দ্য ইয়ং ম্যান একজন যুবক মানুষ, হু স্টেড অ্যাট হোম যে বাড়িতে থেকেছে, অ্যান্ড ওয়ার্কড হার্ড অ্যান্ড টিল্ড দ্য গ্রাউন্ড যে হয়তো বাড়িতে থেকেছে এবং জমি কর্ষণ করেছে, অর্থাৎ চাষের জন্য উপযুক্ত জমি বানিয়েছে, অ্যান্ড গোডেড অক্সেন এবং হয়তো ষাঁড় তাড়িয়ে বেরিয়েছে, উইথ এ লং স্টিক একটা লম্বা ছড়ি নিয়ে, লাঠি নিয়ে, লাইক এ ল্যান্স যেটা বর্ষার মতো, বর্ষা এক ধরনের হাতিয়ার বা অস্ত্র, জানো নিশ্চয়ই। ফাউন্ড হিমসেলফ অ্যাজ হি গ্রিউ ওল্ড, তাহলে যখন সে বয়স্ক হচ্ছে সে কি দেখতে পাচ্ছে, এ ম্যান অফ প্রপার্টি, তার কাছে সম্পত্তি রয়েছে, ওনিং 4 গোটস, হয়তো তার কাছে 4টা ছাগলও হয়েছে, অ্যান্ড এ শো, এবং একটা ফিমেল গোটও হয়েছে, ফিমেল গোটকে শো বলা হয়। তাহলে তিনি কি বলছেন, না তাহলে ওই বয়স্ক মানুষটা যে হয়তো সারা জীবন তার যুবক বয়স থেকে হচ্ছে জমি কর্ষণ করেছে, চাষ করেছে, সে হয়তো তার শেষ বয়সে গিয়ে সে কি দেখতে পাচ্ছে, না তার কাছে সম্পত্তি রয়েছে, এবং হয়তো তার কাছে আর কি রয়েছে, না 4টে হয়তো ছাগল রয়েছে, আর একটা ফিমেল বা মেয়ে ছাগল একটা রয়েছে তার কাছে। কিন্তু যে ছেলেটা, দ্য সন হু ওয়ান্ডার ফোর্থ ইন দ্য ওয়ার্ল্ড, যে সারা বিশ্ব ঘুরে বেরিয়েছে, ওয়াজ ইদার কিল্ড, হয়তো তাকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ তার মৃত্যু হয়েছে, বাই দ্য ক্যানিবালস, মানুষ খেকোদের হাতে, অর ক্রলড হোম, বা হয়তো সে ফিরে এসছে। ক্রলড হোম মানে আর হাঁটতে পারছে না, খুব টায়ার্ড, ক্রলড মানে অ্যাকচুয়ালি হামাগুড়ি দেওয়া, হয়তো হামাগুড়ি দিয়ে ফিরে এসছে, মানে খুব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলছেন, ইয়ার্স আফটার ওয়ার্স, অনেক বছর পরে, ডাবলড আপ উইথ রিউম্যাটিজম। রিউম্যাটিজম কথাটার যদি খুব ভাবে বাংলা করতে চাই তাহলে হবে বাত, যেটাকে আমরা বাতের অসুখ মানে অসুখ বলি। তাহলে বলছে হয়তো কিছু বছর পর গড়িয়ে গড়িয়ে ফিরে এসছে এবং তার হয়তো বাতের সমস্যা দেখা দিয়েছে। সো দ্য ওল্ড ম্যান মেড দ্য প্রভার্ব, এই কারণেই হয়তো ওই বয়স্ক লোকেরা এরকম একটা প্রভার্ব তৈরি করেছিল। বাট নাও এ ডেজ ইট ইজ এক্স্যাক্টলি রং, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা একদম ভুল কথা। ইট ইজ রোলিং স্টোন দ্যাট গ্যাদার্স, তিনি বলতে চাইছেন রোলিং স্টোনের গায়েই মস জমে। যদিও মানে সত্যি কথা বললে আহ, মানে এর যদি সাইন্টিফিক ব্যাখ্যা দিতে যাওয়া হয় তাহলে আমার মনে হয় এটা ভুলই, কিন্তু তিনি এখানে দিয়েছেন সাইন্টিফিক ও একটা ব্যাখ্যা দিয়েছেন, পরে আমরা সেটা পড়বো, কিন্তু তিনি যেটা বলতে চাইছেন সেটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং আমরা সেভাবেই পড়বো। ইট ইজ রোলিং স্টোন দ্যাট গ্যাদার্স দ্য মস, এটা যে সেই গড়িয়ে গড়িয়ে পড়া পাথরটাই যার গায়ে কিন্তু মস জন্মায়। ইট ইজ দ্য অ্যাম্বিসিয়াস বয়, তিনি বলছেন এটা সেই উচ্চাকাঙ্ক্ষী একজন ছেলে ফ্রম, এখানে যে জায়গাটার নাম দিয়েছে আমি জানি না এরকম কোনো জায়গা আদৌ এক্সিস্ট করে কিনা, আমি কিন্তু খুঁজেছি, কিন্তু এরকম কোনো জায়গার আমি কোথাও কোনো মানে
উদাহরণ পাইনি, কিন্তু অরিজিনাল বইতে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে হংকভিল বলে একটা জায়গা আহ, কথা বলা হয়েছে। এখানে অন্যরকম একটা জায়গার নাম দিয়েছে, ল্যাম্পেজ বলেও একটা জায়গা রয়েছে, কিন্তু এটা যদি ল্যাম্পেজ হয়, যাই হোক, তিনি বলতে চাইছেন ওই জায়গারই কোনো একটা ছেলে। বয় ফ্রম ল্যাম্পেজ ওয়েলস এর ল্যাম্পেজ বলে একটা জায়গা থেকে, হু ট্রাজ অফ টু দা সিটি, যে হয়তো কি করেছে না শহরে গিয়েছে, নিজেকে টেনে নিয়ে গেছে শহর পর্যন্ত। লিভিং ইজ এল্ডার ব্রাদার, তার যে বয়স্ক দাদা, বয়স্ক নয় মানে তার যে বড় দাদা, সেই বড় দাদার সঙ্গে সে চাষ করতে চায়নি বা এই ধরনের কাজ করতে চায়নি, সে তাই নিজেকে কি করেছে না নিজেকে টেনে নিয়ে গেছে শহরে। ব্রাদার ইন দ্য বার্নইয়ার্ড, এই শস্যাগারে রেখে দিয়ে সে হয়তো শহরে গেছে। অ্যান্ড হু ল্যাটার অন মেক্স এ ফরচুন, যে কিন্তু পরবর্তী সময়ে একটা ফরচুন অর্থাৎ সম্পত্তি তৈরি করেছে। অ্যান্ড ফাউন্ডস আ ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটিতে এখন কাজ করছে। ফাউন্ডস আ ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিতে বর্তমানে কাজ করছে। ওয়াইল ইজ এল্ডার ব্রাদার, কিন্তু তার যে বড় দাদা যে গ্রামে থেকে গেছিল, স্টিল হ্যাজ অনলি দ্য ওল্ড ফার্ম, তার কাছে এখন কি আছে না সেই পুরনো শস্যাগারই আছে, আর কিছু নেই। উইথ 3 কাউস, সেখানে 3টা গরু আছে। অ্যান্ড এ কাপল অফ পিগস, এক জোড়া হয়তো শুকরকেও দেখতে পাওয়া যাবে। হি হ্যাজ এ হোল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কিন্তু আহ, কি হয়েছে না তার কাছে হি হ্যাজ এ হোল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এইসব শস্যের ব্যাপার স্যাপারই তার কাছে রয়েছে। উইথ গ্রেট সেটস ফুল অফ ট্যামওয়ার থর অ্যান্ড এ প্রফেসর টু এভরি 6 of them। এবং কিন্তু তার যে ছোট ভাই, সে এখন কি এগ্রিকালচারের পুরো ডিপার্টমেন্টটাই তার কাছে রয়েছে, সে যেহেতু সেখানে গিয়ে ইউনিভার্সিটিতে ধরো প্রফেসর হয়ে গেছে। এবং উইথ গ্রেট সেটস ফুল অফ ট্যামওয়ার থটস, এবং তার যে সেখানে যে সেটস গুলো, সে যে জায়গায় সেটস মানে ছায়া, এবং মানে অর্থাৎ যেখানে হচ্ছে এখানে আমরা বলবো আহ, খামার, শুয়োরদের খামার, সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে শুয়োর রয়েছে। এবং কি ট্যামওয়ার্থ হক্স, এই ট্যামওয়ার্থ জায়গাটা অ্যাকচুয়ালি হক অর্থাৎ শুকরদের জন্য বিখ্যাত, এবং এখানে উন্নত মানের শুকর পাওয়া যায়। অ্যান্ড এ প্রফেসর টু এভরি 6 of them, এবং হয়তো প্রত্যেক 6টি শুকরের জন্য সে একজন করে ভালো ভালো প্রফেসর রেখেছে তাদের দেখাশোনা করার জন্য। প্রফেসর মানে আমরা এখানে ভেবে নেব যে তাদের কেয়ারটেকারের কথা বলছি। ইন শর্ট, তাহলে ছোট করে আমরা যা বলতে পারি সংক্ষিপ্ত আকারে, ইন মডার্ন লাইফ ইট ইজ দ্য রোলিং স্টোন দ্যাট গ্যাদার্স মস, তাহলে বর্তমান দিনে রোলিং স্টোনেই কিন্তু, অর্থাৎ রোলিং স্টোন মানে কি, যে লোকটা চারিদিকে ঘুরে বেরিয়েছে সেই লোকটার গায়ে কিন্তু মস জন্মাচ্ছে, অর্থাৎ তার একটা বৃদ্ধি হয়েছে। অ্যান্ড দ্য জিওলজিস্ট সে, এবং তিনি এখানে বলেছেন যে বিজ্ঞানী যুক্তিটাও কি, তিনি বলছেন যে জিওলজিস্ট ভৌগোলিকরা বলছে সে দ্যাট the moss on the actual stone was first started in exactly the same way, তাহলে পাথরের উপরে মানে মস জন্মানোটা কিন্তু এভাবেই শুরু হয়েছিল, অর্থাৎ এই রোলিং স্টোনের কাছ থেকেই শুরু হয়েছিল। কিভাবে না, ইট ইজ দ্য রোলিং অফ দ্য স্টোন দ্যাট স্ম্যাশড আপ দ্য আর্থ অ্যান্ড মেড দ্য মস গ্রো। তাহলে এটা হচ্ছে রোলিং স্টোন, যেটা কিন্তু গড়িয়ে পড়ার কারণে এই যে ভূভাগ একেবারে থেতলে দিয়েছিল, এবং সেই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু অ্যাকচুয়ালি মস জন্ম নিয়েছিল। তারপর তিনি আবার বলছেন অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, তাহলে এটাও একটা প্রভাব, আমরা সবসময় বলি যে যা চকচক করে তাই কিন্তু সোনা হয়ে যায় না। তো সেখানে তিনি বলছেন হাউ পারফেক্টলি রিডিকুলাস, এটা একদম হাসির ব্যাপার, রিডিকুলাস মানে খুব মজার ব্যাপার, তাকে বলি রিডিকুলাস। তাহলে তিনি বলছেন এটা সম্পূর্ণভাবে রিডিকুলাস একটা ব্যাপার। এভরিবডি ইন দ্য ডেজ ইন হুইচ উই লিভ নোজ, ইভেন এ চাইল্ড নোজ দ্যাট অল ইজ গোল্ড দ্যাট গ্লিটার্স। তিনি বলছেন আজকের দিনে দেখো, আজকের দিনে কি হচ্ছে প্রত্যেকেই জানে, এমনকি একটা বাচ্চাও জানে। মানে তিনি বলছেন যে ইন দ্য ডেজ ইন হুইচ উই লিভ নোজ, ইভেন এ চাইল্ড নোজ, তাহলে আমরাও জানি আবার একটা শিশুও জানে দ্যাট অল ইজ গোল্ড দ্যাট গ্লিটার, যাই চকচক করে তাই সোনা। কিভাবে তিনি পরে এক্সপ্লেন করছেন, পুট অন ক্লোথস ইনাফ, ভালো জামা কাপড় পরো, অ্যাপিয়ারেন্স ইনাফ, এবং তোমার মধ্যে একটা একটা ভান বা ভাড়ামোর যে ব্যাপারটা সেটা রাখো নিজের মধ্যে। প্রিটেন্স ইনাফ, যেটা বলছিলাম যে ভান করো বেশি করে,
ঠিক আছে, মানে তোমার অ্যাপিয়ারেন্সটাকে সবার সামনে গুছিয়ে একদম সুন্দর করে রাখো, আর একটু মানুষের সামনে ভান করো যে তুমি ভালো জানো, তুমি অনেক কিছু জানো, এটসেট্রা এটসেট্রা, এরকম ভাবে। অ্যান্ড ইউ উইল বি অ্যাকসেপ্টেড এভরিওয়্যার, আর তাতেই তুমি দেখবে প্রত্যেক জায়গায় তোমাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, বা তুমি প্রত্যেক জায়গায় হচ্ছে সম্মান পাচ্ছ। জাস্ট ডু আ লিটল গ্লিটারিং অ্যান্ড এভরিবডি উইল থিঙ্ক ইউ আর গোল্ড। তাহলে জাস্ট ডু আ লিটল গ্লিটারিং, একটু চকচক করতে শুরু করো, একটু এরকম বাইরে গোছ গাছ করে থাকো, একটু নিজের অ্যাপিয়ারেন্সটাকে ঠিক রাখো, তাহলেই তুমি তো চকচক করবে, অ্যান্ড এভরিবডি উইল থিঙ্ক ইউ আর গোল্ড, আর সবাই ভাববে যে তুমিই আসল সোনা। মেক আ শো, বি আ হামবাগ, মেক আ শো মানে একটু দেখিয়ে বেড়াও লোকেদেরকে, ঠিক আছে। বি এ হামবাগ, হামবাগ অ্যাকচুয়ালি ইংলিশে স্ল্যাং, মানে এরকম হও যে নিজে যতটা যোগ্যতা তার থেকে অনেক বেশি আমি দেখাবো। এই যে প্রিটেন্স, এই যে ভান, এটাকেই হামবাগ বলা হয়। তাহলে বলছে যে মেক এ শো, বি আ হামবাগ, and you will succeed so fast that presently, being very wealthy and prominent, you will really think yourself a person of merit and intellect. তাহলে তুমি যদি এরকমটা করতে পারো তাহলে কি হবে, you will succeed so fast that, তাহলে তুমি এত দ্রুত তোমার বৃদ্ধি বা তোমার সফলতা আসবে, যে বর্তমানে তুমি কি ভাবতে থাকবে, দ্যাট প্রেজেন্টলি বিং ভেরি ওয়েলদি অ্যান্ড প্রমিনেন্ট, তুমি খুব সরি সম্পদশালী এবং সবার চোখে নজরে আসার মতো এমন এসেনশিয়াল বা প্রয়োজনীয় হয়ে যাবে। ইউ উইল রিয়েলি থিঙ্ক, তুমি নিজেও এটা মনে করবে, ইয়োর সেলফ, নিজেকে কি মনে করবে, আ পার্সন অফ মেরিট অ্যান্ড ইন্টেলেক্ট, একজন লোক কিসের না, মেরিট এবং ইন্টেলেক্টের। অর্থাৎ তোমার মধ্যেও প্রতিভা, তোমার মধ্যেও হচ্ছে ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা রয়েছে। ইন আদার ওয়ার্ডস, যদি অন্যভাবে বলি, দ্য গ্লিটার মেক্স দ্য গোল্ড, তিনি বলতে চাইছেন যে এই যে গ্লিটারিং, এই চকচকে ভাবটাই কিন্তু সোনা তৈরি করে। দ্যাট ইজ অল দেয়ার ইজ টু ইট, তাহলে এটাই হচ্ছে মূল ব্যাপার। কিরকম না, গোল্ড ইজ রিয়েলি ওয়ান অফ দ্য মোস্ট ইউজলেস অফ অল ম্যাটেরিয়াল অবজেক্টস। তিনি বলছেন গোল্ড আসলে অ্যাকচুয়ালি হচ্ছে সবচেয়ে ইউজলেস অবজেক্ট, অব্যবহার্য জিনিস। তিনি কেন বলছেন, ইভেন নাও উই হ্যাভ ফাউন্ড নো রিয়েল ইউজ ফর ইট। তাহলে তিনি বলছেন যে সোনার সেরকম ভাবে মানে সত্যিকারের যে ব্যবহার আমরা এখনো দেখতে পাইনি। টেক্সটে এরকমটা লেখা আছে, কিন্তু সোনার প্রচন্ড ব্যবহার আছে। সোনা মূল্যবান ধাতু হিসেবে এই জন্যই পরিচিত। আমি জানি না তিনি কি ভেবে লিখেছিলেন, কিন্তু তিনি যা লিখেছেন আমাদেরকে সেরকম ভাবে পড়তে হবে। এক্সেপ্ট টু ফিল আওয়ার টিথ, তিনি বলছেন কেবলমাত্র দাঁতকে কি করে, ফিল করে, ঠিক আছে, দাঁতের পুষ্টি যোগায়। আমি এটাও জানি না এটা কিভাবে সম্ভব। আরো একটাও মিনিং হতে পারে, অনেকে দাঁত পড়ে গেলে অনেকে কিন্তু সোনার দাঁত ব্যবহার করে, এবং মানে তিনি যে জায়গা থেকে এখানে এটা লিখছেন সেই জায়গায় কিন্তু এরকম একটা ট্রেন্ডও ছিল যে দাঁত কারোর যদি কোনো জায়গায় না থাকে সেখানে অনেকে সোনার দাঁত ব্যবহার করে। তো এনি আদার এমপ্লয়মেন্ট অফ ইট ইজ জাস্ট গ্লিটার, তাহলে এর আরেকটা যে এমপ্লয়মেন্ট রয়েছে, মানে আরেকটা যে কাজ রয়েছে সেটা কি না, এই চকচক করা। সো দ্য প্রভার্ব মাইট বি রিভাইজ টু রিড, তাই জন্য এই প্রভাবটাকেও আরেকটু বদল করে নেওয়া ভালো, তিনি মনে করেছেন। এভরিথিং অর পার্সন মে বি সেট টু স্ট্যান্ড ইন হাই এস্টিম, তাহলে বলছে প্রত্যেকটা জিনিস হোক বা প্রত্যেকটা মানুষ হোক সেটাকে হাই এস্টিম অর্থাৎ অতি উচ্চতায় প্রতিস্থাপন করা যায়, অ্যান্ড টু পাস অ্যাট এ হাই ভ্যালু, এবং সেটাকে মানে অধিক মূল্যবান হওয়ার মর্যাদা দেওয়া যায়, প্রোভাইডেড দ্যাট ইট অর হি, মানে যদি বস্তু হয় তার ক্ষেত্রে ইট, বা যদি পার্সন হয় তার জন্য হি। তাই জন্য তিনি বলছেন যে কেমন ভাবে করা যায় না, প্রোভাইডেড দ্যাট ইট অর হি মেক্স এ সাফিসিয়েন্ট শো, যে এটা যদি সঠিকভাবে নিজেকে দেখাতে পারে, শো করতে পারে, আর কি করতে পারে, গ্লিটার অর অ্যাপিয়ারেন্স, বা চকচক করতে পারে, বা নিজের অ্যাপিয়ারেন্স, নিজের যে জাঁকজমকটাকে বজায় রাখতে পারে, তাহলেই কিন্তু একে উচ্চ মর্যাদা এখন দেওয়া যায়। দ্য এস্টিমেশন বিং ইন ইনভার্স রেশিও টু দ্য ট্রু কোয়ান্টিটিভ মেজারমেন্ট অফ দ্য রিয়েলিটি অফ ইট দেম অর হার, তাহলে কি বলেছেন না, এই যে ইভালুয়েশন, এস্টিমেশন মানে ইভালুয়েশন, অর্থাৎ এর যে মূল্যায়নটা কিভাবে হচ্ছে, একেবারে উল্টো দিক দিয়ে হচ্ছে। এই যে বলা হয়েছে অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, তার সম্পূর্ণ উল্টো ভাবে কিন্তু মূল্যায়ন হচ্ছে, কেননা বাইরের জাঁকজমক দেখেই কিন্তু সবকিছু বিচার হচ্ছে। এই কথাটার তো মূল মানে তাই যে যা চকচক করছে তাই সোনা নয়, অর্থাৎ উপর থেকে চকচক করলেই সোনা হয় না, তাহলে তার ভেতরে খতিয়ে দেখা উচিত। কিন্তু বর্তমান দিনে সেটা হয় না, তাই জন্য ওটার সম্পূর্ণ বিপরীত জিনিস কিন্তু ঘটছে।
সেটা বস্তুর ক্ষেত্রে হতে পারে, ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, বা কোনো আহ, মানে ফিমেল জেন্ডারের জন্য হার বলেছে তাদের ক্ষেত্রেও হতে পারে। দ্যাট মেক্স এ নিট সিম্পল প্রোভার্ব এক্সপ্রেসড উইথ আপ টু ডেট অ্যাকুরেসি। তাহলে কেবলমাত্র একে যদি পরিবর্তন করা যায় এইভাবে, যে যা চকচক করছে তাই শোনা, তবেই গিয়ে এটা হচ্ছে একটা নিট সিম্পল প্রভার্ব হয়, যেটা বর্তমান দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক কথা বলে। তারপরে তিনি বলছেন, পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস ওট নট টু থ্রো স্টোনস। তাহলে তিনি বলছেন যে সমস্ত লোকেরা গ্লাস হাউস বা কাঁচের ঘরে বাস করে, তারা তাদের কি পাথর ছোঁড়া উচিত নয়। তার কারণ কি? কেননা তুমি কাঁচের ঘরে বাস করছো, তুমি যদি একটা পাথর ছোঁড়ো, তোমাকে যদি 10টা ছোঁড়ে, তোমার কাঁচের ঘরটা কুচিয়ে নষ্ট হয়ে যাবে। সরি। কিন্তু তিনি বলছেন নট অ্যাট অল, তা নয়। দে আর দ্য ভেরি পিপল হু ought টু থ্রো স্টোনস অ্যান্ড কিপ অন থ্রোয়িং দেম অল দ্য টাইম। তাহলে ওই সমস্ত লোকেদের উচিত সব সময় পাথর ছোঁড়া এবং পাথর ছুঁড়তেই থাকা। কেন? দে ought টু কিপ আপ সাচ এ ফাসিলেড অফ স্টোনস। তারা যদি এইভাবে, ফাসিলেড কথাটা মানে হচ্ছে একদম টানা যখন গুলি চালানো হয়, সেই সেই রকম ভাবে যদি পাথর ফেলা হয়, ঠিক আছে? ফাসিলেড মানে একদম টানা বন্দুকের গুলি যেভাবে চালানো হয় সেটাকে ফাসিলেট বলা হয়। তাহলে তিনি কি বলছেন? দে ওর টু কিপ আপ সাচ এ ফাসিলেট অফ স্টোনস। এইভাবে পাথরও তাদেরকে এইভাবে টানা একের পর এক একের পর এক ছুঁড়তে থাকতে হবে ফ্রম দেয়ার হাউসেস, তাদের ঘর থেকে। কিসের জন্য? দ্যাট নো ওয়ান ক্যান গেট নিয়ার ইট। তাতে যেন কেউ যেন এই ঘরের পাশে না আসতে পারে, কেননা এটা কাঁচের ঘর। সেই কাঁচের ঘর যে কোনো সময় কেউ ভেঙে দিতে পারে, তাই তাদের আগে থেকেই এত পরিমাণ ঢিল ছোড়া উচিত যাতে ঘরের কাছাকাছিই না কেউ আসতে পারে। অর ইফ দ্য প্রভার্ব ইজ টেকেন টু মিন, বা যদি আমরা মনে করি যে প্রভাবটার মানেটা এরকম, দ্যাট পিপল হু হ্যাভ ফল্টস, যে সমস্ত লোকেদের নিজেদের মধ্যে ভুল আছে, অফ দেয়ার ওন, নিজেদের মধ্যে ভুল রয়েছে, ওড নট টু টক অফ আদার পিপলস এস অফ ফল্ট, তাদের অন্যের ভুল ধরা উচিত নয়। ইট ইজ ইকুয়ালি মিস্টেকেন। তাহলে এটা কিন্তু তাহলেও ভুল। দে ওট টু টক অফ আদার পিপলস ফল্টস অল টাইম, তাদের সবসময় লোকের ভুলগুলোকে বারবার ধরিয়ে দেওয়া উচিত। সো অ্যাজ টু কিপ অ্যাটেনশন অ্যাওয়ে ফ্রম দেয়ার ওন। তুমি যদি বারবার লোকের ভুল ধরতে থাকো, সে ওই সমস্ত লোকেরা তাদের নিজেদের ভুল শুধরাতেই ব্যস্ত থাকবে, তোমার ভুলের কথা কেউ ভাববে না। খুবই মানে স্যাটায়ারিক্যাল, খুবই ব্যঙ্গাত্মক। আমি জানি না তিনি কি ভেবে এটা লিখেছিলেন, তো আপাতত তো ব্যঙ্গ বলেই মনে হচ্ছে। But the list of proverbs is so long that it is impossible to do more. তাহলে more than uh, make a casual mention of a few others. তাহলে কি তিনি কি বলছেন যে but the list of proverbs is so long, কিন্তু প্রভাব গুলো এইভাবে এত বড় লম্বা লিস্ট, that it is impossible to do more than make a casual mention of a few others. তাহলে এর থেকে বেশি বোধহয় বলা সম্ভব নয়, কেবলমাত্র ক্যাজুয়াল কয়েকটা যেগুলো সাধারণভাবে প্রচলিত সব সময়ের জন্য, সেই সমস্ত প্রভাবস এর কথা বলা যায়। কেননা সত্যি কথা বলতে গেলে প্রচুর প্রভাবস রয়েছে এবং এই এত প্রভাবসকে ঠিক করা সম্ভব নয়। ওয়ান সোয়ালো ডাজন্ট মেক এ সামার, তিনি বলছেন বাংলায় এর অনুবাদটা হয় এক মাঘে শীত যায় না। মানে সোয়ালো, একটা সোয়ালো চলে এলেই কখনো গ্রীষ্মকাল হয়ে যায় না। কিন্তু তিনি বলছেন পারহ্যাপস নট, মনে হয় না। বাট দেয়ার আর ইভার সো মেনি অকেশনস ওয়েন ওয়ান সোয়ালো, জাস্ট ওয়ান সিঙ্গেল সোয়ালো ইজ বেটার দেন নাথিং অ্যাট অল। তাহলে বলছি কখনো কখনো এই একটা সোয়ালোই যথেষ্ট, এই একটাই সোয়ালো কেবলমাত্র, বাকি একেবারে নাথিং হওয়ার থেকে এটাই যথেষ্ট। মানে গরম যে পড়েছে, সেই গরমকে বোঝানোর জন্য একটা সোয়ালোই যথেষ্ট। অ্যান্ড ইফ ইউ গেট ইনাফ অফ দেম দে ডু মেক এ সামার। আর যদি অনেক হয়ে যায়, ঠিক আছে, তাহলে তো অবশ্যই গ্রীষ্ম। তাহলে ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার কথাটার মানে হচ্ছে যে দিন আমারও আসবে, যে এইবারে একটা সোয়ালো তুমি দেখতে পেয়েছো মানেই যে আহ গরমকাল শেষ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। আমার সোয়ালো কোনোদিন না কোনোদিন আসবে। যাই হোক, এরকম একটা ব্যাপার তিনি বলছেন, কিন্তু কথাটা সম্পূর্ণভাবে ভুল। তারপর তিনি বলছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বলছে যে এই কথাটাও আমরা বলে থাকি যে যে কোনো ধরনের চ্যারিটি বা যে কোনো ধরনের ভালো কাজ সেটা বাড়ি থেকেই শুরু করতে হয়। পারফেক্টলি অ্যাবসার্ড, তিনি বলছেন এটা একেবারেই একটা অদ্ভুত ধরনের একটা ধারণা। কেন বলছেন?
ওয়াচ এনি মডার্ন সিটি হাউস হোল্ডার, আজকে যে কোনো একজন আধুনিক মানে লোককে দেখো যে বাড়িতে থাকে, when a beggar comes to his door, তাহলে ওই লোকটাকে কখন দেখবে, না দেখবে যখন তার বাড়িতে কোনো ভিখারি এসছে, সে কিন্তু হয়তো ভিক্ষা দেবে না। তাহলে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, তিনি বলতে চাইছেন এই যে ওয়াচ এনি মডার্ন সিটি হাউস হোল্ডার when a beggar comes to his door, তাহলে যে কোনো ধরনের এই যে হাউস হোল্ডারকে দেখো যখন একটা বেগার মানে একটা যদি কোনো ভিক্ষুক তার বাড়িতে আসে, তাহলে একটা আধুনিক বাড়ির মালিককে দেখো। চ্যারিটি বিগিনস উইথ দ্য ফেডারেটেড চ্যারিটিজ অফিস, তাহলে চ্যারিটি কোথায় শুরু হয়, না ওই সমস্ত যে চ্যারিটি করার জন্য অর্থাৎ ভালো কাজ করার জন্য কিছু যে অফিস আছে ফেডারেটেড চ্যারিটিজ অফিস, সেই সমস্ত জায়গায় দেখা যায়। আর উইথ দ্য আউট অফ ওয়ার্ক মিশন, অর্থাৎ কিছু কিছু যে মিশনকে দেখতে পাই আমরা যারা হচ্ছে মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, সেখানে চ্যারিটি দেখতে পাওয়া যায়। আর উইথ দ্য সিটি হল, অর্থাৎ শহরের মধ্যে যে একটা বড় হল থাকে যেখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়ে থাকে, ভালো কাজকর্ম হয়ে থাকে, সেইখানে গেলে হয়তো চ্যারিটি দেখা যাবে। অর ইফ নিডেড বি উইথ দ্য পুলিশ কোড ইন শর্ট, তা আর যদি সেরকম ভাবে আরো গভীরে দেখতে চাই তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে পুলিশদের কোর্টে কিন্তু, অর্থাৎ কোর্টেও হয়তো চ্যারিটি হতে পারে। এনিওয়ার বাট অ্যাট হোম, তাহলে যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু বাড়িতে চ্যারিটি শুরু হয় এটা খুব একটা ভুল কথা, কারণ বাড়িতে কেউ চ্যারিটি করতে চায় না। তিনি পরের লাইনে বলছেন আওয়ার হোল এফোর্ট ইজ নাও টু কিপ চ্যারিটি অ্যাজ ফার ফ্রম হোম অ্যাজ পসিবল, তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থাটা কেমন, না এই চ্যারিটি এই ভালো কাজগুলোকে যতটা বাড়ি থেকে দূরে রাখা যায়, এটাই হচ্ছে বর্তমান আধুনিক মানুষের একটা ট্রেন্ড বা একটা চাহিদা। ইভেন আ ওয়ার্ম উইল টার্ন অ্যাট লাস্ট, এটাও একটা প্রভাব যে শেষে হয়তো পতঙ্গ তোমার জন্য ঘুরে দাঁড়াবে, ঠিক আছে, মানে অ্যাট লাস্ট একদম শেষেই গিয়ে। কিন্তু তিনি বলছেন রং, এটাও ভুল কথা। কেন, ইট টার্নস অ্যাট ওয়ান, কেননা পতঙ্গদেরকে আমরা যদি দেখি তাহলে দেখো পতঙ্গরা কিন্তু একবারেই ঘুরে পড়ে, ইমিডিয়েটলি, একদম তৎক্ষণাৎ, ইট নেভার ওয়েটস, তাহলে পতঙ্গ কারোর জন্য অপেক্ষা করে না, সে প্রথমবারেই কিন্তু ঘুরে পড়ে, ঘোরার হলে প্রথমবারেই ঘুরে পড়ে, না হলে ঘুরে না। তাহলে তিনি কি বলছেন, এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ, তাহলে যে হাতে যদি একটা পাখি থাকে তাহলে সেটা ঝোপের মধ্যে দুটো পাখি থাকার থেকেও ভালো। অর্থাৎ তোমার ধরো পাখির প্রয়োজন, তুমি যদি একটা পাখিকে নিজের হাতের মধ্যে রাখতে পারো তাহলে সেটা অনেক বেশি ভালো। সে ঝোপে ঝাড়ে অনেক পাখি থাকতে পারে, সেটা তোমার কোনো কাজে লাগবে না। কিন্তু তিনি এখানে বলছেন ইয়েস বাট এ বার্ড ইন এ গুড রেস্টুরেন্ট ইজ ওর্থ 10 অফ ইদার অফ দেম, তাহলে বলছে কিন্তু ভালো রেস্টুরেন্টে গিয়ে যদি একটা পাখি পাও, অর্থাৎ তিনি খাওয়ার কথা বলছেন এখানে, খুব ব্যঙ্গ করছেন তিনি, যে রেস্টুরেন্টে একটা যদি ভালো খাওয়ার জন্য কোনো পাখি পাওয়া যায়, অর্থাৎ পাখির তৈরি কোনো ডিশ, যেরকম আমরা চিকেন খেয়ে থাকি তো ওটাও তো পাখি, তাহলে রেস্টুরেন্টে এই পাখিটা কার থেকে ভালো হয়, ইজ ওর্থ 10 অফ ইদার অফ দেম, সে হাতেই থাক বা জঙ্গলে থাক, এই দু ধরনের থেকে রেস্টুরেন্টে একটা ভালো পাখি পাওয়াটা অনেক বেশি ভালো বলে তিনি মনে করেছেন। দেয়ার দ্যাট ইজ ইনাফ, তাহলে এতটাই যথেষ্ট, তিনি যা বললেন বলছেন এতটাই যথেষ্ট। এনি রিডার অফ দিস বুক, এই বই যারা পড়বে তার যে রিডার তার পাঠকগণ, মে গো অন হ্যাভিং ফান উইথ দ্য আদার প্রভাবস, তে আরো কিছু হচ্ছে এরকম ধরনের প্রভাব বা এই ধরনের যে কথাগুলো প্রচলিত রয়েছে সেগুলোকে আরো খুঁজে সেগুলো নিয়ে মজা করতে পারে। আই গিভ দেম টু হিম, মানে এগুলো আমি কিছুগুলো তাদেরকে দিলাম এবং এরপরে অন্যান্য যে প্রভাবগুলো আছে সেগুলো নিয়ে তারা এইভাবে মজা করতে পারে। তো এটাই হচ্ছে গল্প।